মেঘ, পাহাড়, মনাস্ট্রি এবং তিব্বতি খাবার, আর তার সাথে সাথে রয়েছে অপূর্ব ঝর্ণা। বিশ্বাস হয় না যে এটা উত্তরবঙ্গ বা সিকিম নয়, এটা আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। যারা অফবিট জায়গা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের কাছে উড়িষ্যা ইজ আ পিওর জেম। সেই গল্প আজ শোনাবো আপনাদের ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে। উড়িষ্যার মধ্যে যে এরকম একটা জায়গা আছে, এখানে না এলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। গত পর্বে আমরা দেখিয়েছি দারিংবাড়ি ঘোরার গল্প, তার আগের পর্বে গোপালপুর ভ্রমণ আপনাদের দেখিয়েছি। যদি আপনারা ভিডিওগুলো না দেখেন অবশ্যই একবার ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস পৌঁছে গেছে জিরাঙে। আজকের ব্লগে আমরা দেখব কিভাবে এলাম জিরাং, কোথায় থাকবো, সব কিছু সমস্ত ডিটেলস। আজকে আমরা সকাল সকাল দারিংবাড়ি থেকে চেক আউট করে যাব উড়িষ্যারই আরও এক অফবিট গন্তব্য জিরাঙে। অনেকে এই জায়গাটাকে জিরাঙ্গাও বলেন। আমরা এই গোটা ট্রিপটাই কলকাতা থেকে গাড়ি নিয়ে গেছিলাম। আমাদের পরিবারের সাথে রয়েছে আমার ছোটবেলার বন্ধু সৃজিতা ও তার পরিবার। দারিংবাড়ি থেকে জিরাং পৌঁছতে আমাদের সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা 47 মিনিট, মোটামুটি 159.7 কিলোমিটার পথ। যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে ব্রহ্মপুর বা বেরহামপুর স্টেশনে। এখান থেকে গাড়ি নিয়ে দারিংবাড়ি যেতে যতটা সময় লাগে তার থেকে জিরাং যেতে কিন্তু আরেকটু কম সময় লাগবে, কারণ ডিস্টেন্স ওয়াইজ এটা আরও একটু কাছে, তবে দুদিকে। আপনারা একই ট্রিপে দুটোকেও কভার করতে পারেন, আবার আলাদা আলাদা ভাবে ট্রিপও করতে পারেন। গোপালপুর থেকে দারিংবাড়ির যে পথ সেটা যতটা সুন্দর ছিল, জিরাঙের পথ কিন্তু আরো অনেক বেশি সুন্দর। চারপাশটা আরো অনেকটা বেশি সুন্দর এবং সবুজ। আগেই বলেছি যে এই রাস্তাটা রোড ট্রিপ করার জন্য ভীষণ আদর্শ, কারণ ভীষণ ভালো রাস্তা, একদম চকচকে মাখনের মতন রাস্তা, তার সাথে চারপাশটা অত ঘন সবুজ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। রোড ট্রিপ করতে গেলে এর থেকে ভালো মেলবন্ধন বোধহয় আর হয় না। আর সাথে সাথে আমাদের সঙ্গীরাও ছিল বেশ চনমনে। সারাক্ষণ গান গল্প আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম জিরাঙে। এটা গজপতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং এই জায়গাটাকে চন্দ্রগিরি বলে। জিরাংকে মিনি টিবেটও বলা হয়। আগে থেকে ফোন করে বুক করে রেখেছিলাম এখানকার মনাস্ট্রি পরিচালিত রিপা গেস্ট হাউস। ফোন নম্বর আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে। এর সামনে বেশ সুন্দর মেনটেন্ড বাগান ও লন আছে। গুগল ম্যাপ ধরে এলে ডিরেকশনটা শেষে গিয়ে একটু উল্টো পাল্টা দেখায়, সেক্ষেত্রে স্থানীয়দের জিজ্ঞেস করে নিতে হবে। মনাস্ট্রি লাগোয়াই এই গেস্ট হাউস। চলে এসেছি জিরাঙ্গায় রিপা গেস্ট হাউসে চেক ইন করছি। রুমে ঢুকছি, রুমটা দেখাই কেমন। এই গেস্ট হাউসটা বেশ বড়। আমরা 202 আর 206 দুটো ফ্যামিলি দুটো রুম নিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। মনাস্ট্রি পরিচালিত এই রিপা গেস্ট হাউসের এটা হচ্ছে একটা স্যুট রুম। প্রথমে এইটা বেডরুমটা আগে দেখিয়ে নিই। এসি রুম, আর এপাশটা সুন্দর আর কি কাচের জানালা, দারুণ সুন্দর গ্রিন ভিউটা দেখা যাচ্ছে। বিছানায় বসে বসেই আমরা এইটা দেখতে পাবো। এটা আর কি সত্যিই আর কি বেশ সুন্দর লাগছে। আর গতকাল বৃষ্টি হয়েছে, চারিদিকটা একদম সবুজে সবুজ। একটা ওয়ার্ড্রোব আছে এখানে, আর এখানে জিনিসপত্র রাখতে হবে ঠিকঠাক করে। একটা বেডসাইড টেবিল রয়েছে,
আয়না রয়েছে, সব ঝকঝকে সুন্দর। এবার দেখাই বাথরুমটা। বাথরুমটাও বেশ বড়। এখানে স্নান করার জায়গাও রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন যেমন থাকে আর কি। তবে এটা স্যুট রুম, সেই জন্য এর বাইরেটাও একটুখানি দেখাতে হবে। পুরো এরিয়াটা বেশ বড়। আমরা এখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে দরজাটা। এই পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের। প্রথমে ঢুকেই বাঁদিকে এই জায়গাটা, এটা হচ্ছে ড্রয়িং রুম, বসার জায়গা, ফ্রিজ রয়েছে। তারপর এখানে একটা ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটা বেশ বড়। ব্যালকনি থেকেও কিন্তু প্রকৃতির শোভা উপভোগ করা যায়, বেশ সুন্দর। চারপাশে গাছপালা রয়েছে, ভালো লাগছে। মানে প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি দেখে আর কি, সেরকম একটা বেশ ফিল গুড একটা ফ্যাক্টর বলে না, এই জায়গাটা হচ্ছে সেরকম। আচ্ছা, এখানেও একটা ছোট দরজা আছে, এটা হচ্ছে বাথরুমেরই আরেকটা এন্ট্রান্স। তো এই সব মিলিয়ে খরচ ভীষণই সামান্য। এই জায়গাটা, এই রুমের ভাড়া পড়েছে 2000 টাকা মাত্র প্রতি রাত। আর এক্সট্রা যদি কেউ থাকেন, মানে ডাবল বেডরুম অ্যাকচুয়ালি, যদি 3 জন থাকেন তাহলে 500 টাকা অতিরিক্ত। আর যদি এমনি ডাবল বেডরুম নেন স্যুট ছাড়া, মানে ডিলাক্স রুম যদি নেন, তাহলে 1500 টাকা ভাড়া। তো সেই হিসেবে জিরাঙ্গা জায়গাটাকেও এক্সপ্লোর করতে হবে। চারপাশে যখন আমরা ঢুকছিলাম দেখলাম যে মনাস্ট্রিটা রয়েছে, মনাস্ট্রিতে যাব আর এই কালচারটাকে এক্সপ্লোর করব। তো সব মিলিয়েই আজকের পর্ব। কিন্তু একটা জিনিস আছে, যে কোনো রুম সার্ভিস টাইপের কিন্তু কিছু নেই। জায়গাটা এমনি ভীষণ সুন্দর, এবার যদি সার্ভিসটাকে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে। আর আরও একটা জিনিস হচ্ছে, যদি পাওয়ার কাট হয় তাহলে কিন্তু ওদের কোনো জেনারেটর নেই, সেজন্য মোমবাতি দিয়েছেন ওনারা একটা। তো সেটাও আর কি একটু কম্প্রোমাইজ করতে হবে। রিপা গেস্ট হাউসের জাস্ট পাশেই ওয়াকিং ডিস্টেন্স, এখানে ফুড কোর্ট রয়েছে, রিপা ফুড কোর্ট। এখানে মোমো, থুকপা, চাউমিন এগুলো পাওয়া যায়। তো এখানে আর কি আমরা খাবো, আজকে লাঞ্চ এখানেই সারবো। মনাস্ট্রি পরিচালিত রিপা গেস্ট হাউসে থাকলেও আমরা কিন্তু খাওয়া দাওয়াটা আশেপাশে যে ছোটোখাটো ক্যাফেগুলো রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে করছিলাম, যেহেতু রিপাতে আলাদা করে খাবার কোনো বন্দোবস্ত নেই। এখান থেকে তিব্বতী উপহার সামগ্রীও কেনা যায়। ভালো, তাহলে তো হয়ে গেল আমাদের সর্টেড। দেখি এখান থেকে একটা মোমো চুরি করি, 10টা মোমো 80 বোধ হয়। এই তোরাও সব এখান থেকে চুরি কর। উড়িষ্যা এসে এরকম তিব্বতী খাবার যে পেয়ে যাব, সেটা কিন্তু আমরা কেউ আগে থেকে ভেবে আসিনি। বেশ ভালো লাগলো। এই হলো আমাদের পেছনেই জিরাং মনাস্ট্রি। এটা একটা তিব্বতী লামাদের দ্বারা তৈরি। এর একটা পুরনো হিস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে যে এখানে বহু বছর আগে তিব্বতের লোকজন রিফিউজি হয়ে এখানে ফিরে আসে। চায়নার সাথে তিব্বতের একটা সম্পর্ক খারাপ চলছিল, চায়না পুরো তিব্বত আস্তে আস্তে দখল করে। সেটা হচ্ছে 1951 সাল নাগাদ ওই সময়কার ঘটনা। 1951 থেকে 1959 অবধি মোটামুটি চায়না তিব্বতকে আস্তে আস্তে দখল করে নেয়। এবার 1961 সালে বেশ কিছু তিব্বতী এখানে চলে আসে, উড়িষ্যা বা কর্ণাটকা এরকম বিভিন্ন জায়গায় ওরা ছড়িয়ে পড়ে। তো তার মধ্যে কর্ণাটকায় অনেক বেশি পরিমাণে মানুষ আর কি রিফিউজি হয়ে চলে আসে। সেখানে প্রায় 20-25 হাজার মতন তিব্বতী আসেন। আর এখানে এসছে মোটামুটি 2000 থেকে 3000। তো সেই সময় নেহেরুর আমলের ঘটনা। তো সেন্ট্রাল গভর্নমেন্টকে ডাকা হয়, সেখানে এখানকার সিএমদের সাথে, বিভিন্ন সিএমের সাথে আলোচনা করা হয়, মিটিং করা হয়, এবং ফার্স্ট কর্ণাটক গভর্নমেন্ট ওদেরকে একটা ল্যান্ড প্রোভাইড করে। ওরা অফার করে যে হ্যাঁ আমরা একটা ল্যান্ড দেব এরা যাতে থাকতে পারে। আর তারপরে সেকেন্ড উড়িষ্যা গভর্নমেন্ট এতে রাজি হয় যে হ্যাঁ আমরা একটা জমি দেব, এবং উড়িষ্যা গভর্নমেন্ট এই মানুষদের জন্য
ছোট ছোট বেশ কিছু বাড়িও করে দেয়। সেই বাড়িগুলো এখন আর নেই, মানে টিনের চালা দিয়ে সেরকম ছোট ছোট কিছু ঘর টর বানিয়ে দেন। এই মনাস্ট্রিটা কিন্তু নতুন মনাস্ট্রি, এর জাস্ট পাশেই পুরনো মনাস্ট্রি আছে, যেটা 1961 সালে শুরু হয়েছিল, 62 সাল নাগাদ ওটা শেষ হয়ে যায়। তো ওটাই অ্যাকচুয়ালি সেই সময় তৈরি হয়েছিল। আর এখানে মানুষ এসেছিল 2 থেকে 3 হাজার। এখানে ভালো পরিমাণে জমি দেওয়া হয়, মোটামুটি শুনেছি কয়েক হাজার একর জমি দেওয়া হয়। তাদের মধ্যে এই যে তিব্বতী মানুষজন এসেছিল তাদেরকে এটা ভাগ করে দেওয়া হয়েছিল সেই সময়। তো এখন যে লোকজন এখানে বসবাস করছেন তাদের পূর্বপুরুষ তারা, তো সেই বাড়িগুলো নেই বা জমিগুলোতে কাল্টিভেশন হচ্ছে, তো সেই তিব্বতীরা এখানে রয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি এখানকার হিস্ট্রি। জিরাং মনাস্ট্রির নাম হলো পদ্মসম্ভব মহাবিহার। এটা পূর্ব ভারতের বৃহত্তম মনাস্ট্রি। মনাস্ট্রিতে ঢুকতে প্রবেশ মূল্য 5 টাকা মাথাপিছু। এই মনাস্ট্রির বয়সটা কিন্তু খুব বেশি নয়। 2010 সালে তিব্বতী ধর্মগুরু দালাই লামা এই মনাস্ট্রি উদ্বোধন করেন। বৌদ্ধ লামা ছাত্রদের আবাসিক হিসেবে থেকে এখানে পড়াশোনা করারও সুবন্দোবস্ত রয়েছে। আমাদের যে গেস্ট হাউস সেখান থেকে মনাস্ট্রি দেখা যায়। তাই আজকে মনাস্ট্রির ভেতরে ঢুকছি। বেশ বড় মনাস্ট্রি, দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। অনেকটা বলতে হ্যাঁ, ওই 10-15 মিনিট তো লাগবেই। পুরোটা যদি কেউ খুব ভালো করে ঘুরে দেখে। আর ভেতরে একটা জায়গা রয়েছে, এখানটা বসে বেশ কিছুটা সময় কাটানো যায়। যেহেতু ধর্মস্থান, মন্দিরের মতন, তো আপনি কতটা সময় এখানে নিরিবিলিতে একান্তে কাটাবেন সেটা আপনার নিজের উপর। আমরা এখন পুরো জায়গাটা দেখব। মনাস্ট্রির পেছনেই রয়েছে অনেকগুলো পাম গাছ। বর্ষার শুরুতে এখানে আমরা বাবুই পাখির বাসা দেখতে পেলাম। বাবুই পাখির বাসার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। পুরুষ বাবুই পাখি যখন বর্ষার শুরুতে প্রজনন ঋতুর সময় তারা বাসা তৈরি করে, স্ত্রী বাবুই পাখি সেই বাসাটি দেখে পরীক্ষা করে। যদি তার বাসা পছন্দ হয় তবেই সে এই পুরুষ বাবুই পাখির সাথে জোর বাঁধতে আগ্রহী হয়। স্ত্রী পাখির যদি পছন্দ না হয় তাহলে কিন্তু বাসা সমেত পাত্র রিজেক্ট হয়ে যায়। এখানে যে কটা বাসা বাঁধছে সবকটাই পুরুষ বাবুই পাখি। খাওয়া দাওয়া সেরে এরপর আমাদের ছোট্ট একটু সাইট সিইং এর পালা। আজকে খুব একটা বেশি সময় নেই, অনেক দূর যে যাওয়া হবে তা নয়। আগামীকাল আমরা মহেন্দ্রগিরি যাব ঠিক করেছি। খাসাদা ওয়াটারফলটা জিরাংয়ের একদম কাছেই, আসার পথেও দেখে নেওয়া যায়। খুব বেশি হাইট নয়, কিন্তু জল ভালোই আছে। অনেকটা প্রশস্ত জায়গা জুড়ে এই ঝর্ণা, মনে হয় চুপ করে বসেই থাকি। অনেক স্থানীয়রা এখানে স্নান করছিলেন। ঘুরে আবার মনাস্ট্রির কাছে লেকের পাড়ে চলে এলাম। দাঁড়িয়ে আছি জিরাঙ্গা লেকের সামনে। অসাধারণ পরিবেশ। এখন সূর্যাস্ত হয়ে গেছে, আলো কমে এসেছে। যেমন আকাশটা সুন্দর লাগছে তেমন শান্তশিষ্টই লেক। এখানে দুদণ্ড বসে থাকতে বেশ ভালো লাগবে। ভীষণ সুন্দর, চারপাশটা একদম ফাঁকা ফাঁকা, ট্যুরিস্টের বেশি ভিড় নেই। এটা আরও একটা প্লাস পয়েন্ট এই জায়গাটার, যে ট্যুরিস্ট ভীষণ কম আছেন, কিন্তু খুব কম। অফবিট ডেস্টিনেশন বলা যেতে পারে। তো সেই হিসেবে জায়গাটা বেশ উপভোগ্য। জিরাংয়ের এই যে লেক, এটার নাম হচ্ছে পদ্ম সরোবর।
এই পদ্ম সরোবর লেকের জাস্ট সামনেই আর কি বসে আছি আমরা দুজন। বিকেলবেলাটা ভীষণ সুন্দর, মানে যখন আলোটা পড়ছে, সূর্যের আলোটা, মানে যখন আর কি সানসেট হয়েছে, সেই যে একটা হালকা হালকা লাইট, সেই সময়টা এই দিকটায় দারুণ সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো বিকেলবেলাটা এখানে মোটামুটি আগামী আরও 2 দিন আছি, বিকেলবেলাটা আমরা এখানেই আসবো, তাই না? ভীষণ সুন্দর। হ্যাঁ, যে তুমি এই যে এখন যে এখানে গেছিলে ওই যে ওয়াটারফল, ওখানে তুমি কেমন লেগেছে তোমার? ভালোই লেগেছে, খুব সুন্দর, কালকেরটার থেকেও সুন্দর ছিল। হ্যাঁ, আগেরটা তো সুন্দর। এই শুক্রদিনটা ভেঙে পড়বে চেয়ার, আর ঠেলিস না, অত্যাচার। লেকের পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট, জিরাং নেচার নেস্ট। এখানের মেনু কার্ডটা আমাদের গেস্ট হাউসে সবসময় দেওয়া থাকে, ফোন করে এখানে খাবার অর্ডার করা যায়। প্রথম রাতে আমরা সেভাবেই ডিনার কমপ্লিট করেছিলাম। সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়ার আলাদাই মজা। সুপ্রভাত বন্ধুরা, 11ই জুন 10:30 বাজে। জিরাঙে দাঁড়িয়ে আছি। জিরাঙে যে পদ্ম সরোবর, যেটা ঠিক তার পাশেই উল্টো দিকে যে ব্রিজের মতন একটা জায়গা আছে, এখানে ভেবেছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে মহেন্দ্রগিরির দিকে যাব, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যতগুলো ক্যাফে আছে ব্রেকফাস্টের জন্য একটাও খোলা নেই, কিছু কিছু তো বন্ধ। আর যেটা আর কি জিরাং নেচার নেস্ট বলে যেটা রয়েছে, সেইটা মানে রাত্রিবেলা যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম আর কি, সেটা ব্রেকফাস্টের অর্ডার নিচ্ছেই না, লাঞ্চের অর্ডার নিচ্ছে। তো এমন নয় যে আমরা খুব লেট হয়ে গেছি, কারণ ম্যাক্সিমাম ক্যাফে খোলেই নি। তো এটা একটা সমস্যা। মোটামুটি কিছু জিনিস রেডিমেড খাবার আর কি সাথে থাকলে, মানে পাউরুটি বা ইত্যাদি, এটা আমরা জানতাম না, এটা বলে দিলাম। এরকম কিছু থাকলে সুবিধা হবে, কারণ সকালবেলাটা তাহলে ব্রেকফাস্টটা নিজেরা করে নেবেন, করে নিয়ে তারপরে হয়তো ঘুরে এলেন, এসে তারপরে লাঞ্চ যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে অর্ডার এখান থেকে লাঞ্চ পেয়ে যাবেন। আমরা মোটামুটি 11:30 নাগাদ লাঞ্চ করে একবারে এখান থেকে বেরোবো। জিরাং জায়গাটা বেশ শান্তশিষ্ট, ধীর স্থির, কোথাও কোনো তাড়া নেই। রেস্টুরেন্টে অর্ডার দিয়ে যদি ভাবেন একটু বাদেই খাবার চলে আসবে, তাহলে ভুল ভাবছেন। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তবে খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। মহেন্দ্রগিরি হলো ভারতের উড়িষ্যা রাজ্যের গজপতি জেলার রায়গাদা ব্লকের একটি পর্বত। কোরাপুট জেলার দেওমালির পরে এটাই উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 4925 ফুট। মহেন্দ্রগিরি রামায়ণের সাথে মহেন্দ্র পর্বত হিসেবে যুক্ত। পর্বতটি মলয় সহ্যাদ্রি, পারিজাত্র, শক্তিমান, বিন্ধ্য এবং মাল্যবান সহ একটি কুল পর্বত। জিরাং থেকে মহেন্দ্রগিরি গাড়িতে ঘন্টা 1.5 লেগেছিল। অধিকাংশ পথই পাহাড়ের ওপর চড়াই। রাস্তার শোভা অপূর্ব। এই ট্যুরে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে সুন্দর কি লেগেছে, আমি বলবো রাস্তা। এত সবুজ পাহাড়, আকাশে বর্ষার ঘন নীল মেঘ, আর চওড়া পিচ ঢালা রাস্তা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে যাকে বলে একেবারে জমে ক্ষীর। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां।
এবং রামায়ণে বলা আছে পরশুরাম মহেন্দ্রগিরিতে ধ্যান করছিলেন যখন ভগবান রাম শিবের হরধনু ভঙ্গ করেছিলেন। কিংবদন্তি বলে যে এই স্থানে ভগবান পরশুরাম নাকি চিরঞ্জীবী হিসেবে চিরকাল অবস্থান করেন এবং তপস্যা করেন। হিন্দু ধর্মে পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং একজন চিরঞ্জীবী, অর্থাৎ যিনি দীর্ঘকাল বেঁচে থাকেন। তিনি কলিযুগের শেষে বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কির গুরু হিসেবে আবির্ভূত হবেন। কেউ বলবে না যে এটা কোনো হিমালয়ের পাহাড় নয়। চারিদিকে প্রচুর মেঘ ঢুকছে। উড়িষ্যার মধ্যে যে এরকম একটা জায়গা আছে, এখানে না এলে কিন্তু আমি বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না ইনফ্যাক্ট। তবে আপনি ইতিহাস বা পুরাণে আগ্রহী যদি নাও হন, তাও আপনার মহেন্দ্রগিরি ভীষণ ভালো লাগবে। তার কারণ হচ্ছে এর অসাধারণ প্রকৃতি। আমরা যে সময় এসেছি মেঘমেঘ হয়ে গেছে, চারিদিকটা তো সুন্দর লাগছিলই, কিন্তু আমরা অনেক বেশি পাখি এখানে এক্সপেক্ট করে এসেছিলাম। সেই হিসেবে আমরা খুব একটা বেশি পাখি পাইনি, কিছু কিছু পাখি দেখেছি। তবে মহেন্দ্রগিরিতে যদি আরও বেশি সময় দেওয়া যায়, এর আশেপাশে কোথাও থাকা যায়, তাহলে খুব ভালো হয়। মহেন্দ্রগিরিতে সরকারি একটি বাসস্থান নির্মাণের প্রয়াস চলছে, দূর থেকে দেখলাম, তবে সম্ভবত এখনও সেটা খোলেনি। এই জায়গাটা যখন খুলে যাবে তখন এখানে এসে থেকে এই জায়গায় কিন্তু খুব ভালো পাখি বা প্রকৃতি অন্যান্য জীবজন্তু দেখার সম্ভাবনা রয়েছে। মহেন্দ্রগিরি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই হিসেবে মহেন্দ্রগিরিতে যদি সময় দেওয়া যায়, সারাদিন কাটানো যায় বা দুটো দিন এখানেই থাকা যায়, তাহলে কিন্তু এখানে অনেক বেশি পাখি, প্রজাপতি ইত্যাদি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। একটু ওপরের দিকে পাথুরে পথে ট্রেক করে উঠলে বীর মন্দির, কুন্তি মন্দির, যুধিষ্ঠির মন্দির দেখতে পাওয়া যায়। সাধারণ পর্যটক যারা আসেন তাদের কাছে এটাই মূল আকর্ষণ। ফেরার পথে আমরা গন্ধাহাতি ওয়াটারফল দেখব। এখানে একটা টিকিট কাউন্টার টাইপের দোকান ঘর রয়েছে, কিন্তু এখানে কোনো লোক নেই। ভেতরে একটা বাইক পার্কিং এর জায়গা রয়েছে। এইখানে একটা গেট রয়েছে, মনে হচ্ছে এই গেটটা দিয়েই ঢুকতে হবে। দুদিক দিয়ে দারুণ সুন্দর জঙ্গল টাইপের এরিয়া, তার মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা করা। রাস্তাগুলো বাঁধিয়েটা দিয়ে ওপরে টিনের শেড করে ভীষণ সুন্দর করে সাজানো। মানে মেন গেট থেকে একটুখানি এগিয়ে এই জায়গাটা অব্দি এসে গেলে বৃষ্টিতে কারোর কোনো প্রবলেম হবে না। পুরো জায়গাটা আর কি সে এখান দিয়ে পরিষ্কার হেঁটে একদম ওয়াটারফলটার সামনে অবধি যেতে পারবে। আর এই যে গন্ধাহাতি ওয়াটারফল, এটা গুগল ম্যাপে মেরে কেউ আসতে পারে। আর তার পাশেই একদম ডান দিকে রয়েছে এইখানটায় একটা ছোট্ট বাচ্চাদের পার্ক। এটা গুগল ম্যাপে গন্ধাহাতি পার্ক বলেও দেখায়, তো সেটাও আর কি লোকে খুঁজলে পেয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা, আর ওয়াটারফলটাও বেশ বড়। আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়াটারফলটা। অসাধারণ একটা বিউটি। উড়িষ্যায় এটাই তো দেখার মতন জায়গা, এত বড় বড় ওয়াটারফল আছে এখানে। এখনো পর্যন্ত আমরা এখানে এবং দারিংবাড়িতে যতগুলো ঝর্ণা দেখেছি, তার মধ্যে এই গন্ধাহাতি ওয়াটারফলটা কিন্তু সব থেকে ভালো।
मेरा, मैं तेरा आईना है किसी पर जुदा, रख के किनारों पे। আমরা গিয়েছিলাম জুন মাসের প্রথম দিকে, সেই হিসেবে এখানে অনেক বেশি জল। ভরা বর্ষায় নিশ্চয়ই এই ওয়াটারফলে আরও অনেক বেশি জল দেখতে পাওয়া যায়। স্নানও করার দরকার নেই, এই ব্রিজের ওপর দাঁড়ালেই বা একটু দূরে দাঁড়ালেই সম্পূর্ণ ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এখানে এত বেশি জলীয় বাষ্প চারিদিকে ছড়াচ্ছিল, তাতেই আমরা অনেকটা ভিজে গিয়েছিলাম। বেশ সন্ধেও হয়ে এসেছিল। এবারে তাড়াতাড়ি আমাদের গেস্ট হাউসে ফেরার পালা। আমাদের অফবিট উড়িষ্যা ভ্রমণ গল্প কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।